বাবা গো মা গো, আমি পলাইলাম, তোমরা সবাই যে যার মতো করে নিচে গো আত্মগোপনে চলে যাও। রে বাবা রে, না চারিদিক দিয়ে যেরকম হামলা মামলার ভয় দিতাছে, আমি তো এলাকায় থাকতে পারতাছি না, আমার হাত পা কাঁপতাছে। বাবা গো, কে বাবারে বাঁচাও। আপুরা, তোমরা যে যার মতো করে যার যার জায়গায় অবস্থান নিয়ে নাও। কোথায় পলাবা? ও ভালো কথা, আমার মনে পড়ছে, আমার একটা ড্যাগ আছে, তারপরে গিয়া ডেরাম আছে তুগ্গা বড় বড়, এগুলোর মধ্যে কিন্তু আমি আত্মগোপনে চলে যাবো। আপুরা, ও আপুরা, কি কব দুঃখের কথা, কবে এখন ডরের চোটে আমার হাঁটু কাঁপতেছে। ট্যাঙ্কির মধ্যে জায়গা হইতো না, আমি তো আর খাটকি ফুটকি না, আর ফুটবলও না, আমার ওই ট্যাঙ্কি একটুখানি ট্যাঙ্কির মধ্যে জায়গা হইতো না, এর লেগে আমি বাচ্চা লইছি ওই ডেরা আমার ড্যাগ। আপুরা, যদি এর থেকে বেশি কোনো কিছু থাকে আমারে ওইটা দিও, আমি একটু লুকাবো না, যে সামনে মানে যেমনে কইরা ফিডব্যাক মারা শুরু হইতাছে, কোন ফাঁকে না কোন ফাঁকে আমাকে ধরে নিয়ে যায়। ও আসসালামু আলাইকুম সুধী ভাই বোনেরা, তোমরা সবাই কেটা কমে আসো। আমি ভয়ের ঠেলায় ধোসনে এখন এলাকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছি। না যেই হারে সব কিছু এখন পরিকল্পনা হচ্ছে যে মামলাস দেবে, আরে আমি কেন প্রচার করলাম এই দুঃখকে। তো এর জন্য এখন আমি ঘরে থাকতে পারতাছি না, তাই ভাবতাছি যে পলায়া জায়গা, আমি পলায়া গেছি গা। তোমরা পুরো কেউ আমারে খুঁজছো না, খবরদার আমি কই আসি না আসি। আসসালামু আলাইকুম। তো ভিডিও শুরুতে বলে নেই, সবাই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। দেখেন, জারজদের অবস্থান কীরকম আপনারা কিন্তু ঠিকই জানেন যে জারজরা কি। জারজদের না আছে কথা ঠিক, না আছে অন্য কোনো কিছু ঠিক। জন্মের ঠিকের কথা তো বাদই দিলাম, মানে জন্মের কথা তো বাদই দিলাম, বাপের কথা বাদই দিলাম। তাদের মায়েরা যে কত বেড়াগুলোর লগে ঘুমাইয়া বা কত বেড়াগুলোর লগে শুইয়া যে এই জারজ বা বেজন্মাকে জন্ম দিচ্ছে, তা তো আর আমার বলতে হবে না। হ্যাঁ, তো যদি হয়তো বৈধ সন্তান হইতো বা বৈধ বাচ্চা হইতো, তাহলে গিয়ে এরা কোনো অপকর্মের সাথে জড়িত হইতো না, প্লাস এরা কোনো অপকর্ম বা কোনো নোংরা জিনিসটারে সাপোর্ট করতো না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি অপকর্মের সাথে জারজটা জড়িত হয়েছি। দেখেন, এখানে জারজ কিন্তু একটা না, এখানে অগণিত জারজ আছে। হ্যাঁ, কেউ ফেক আইডি খুললা জাওরাগিরি করে, আর কেউ কী বলে সুশীল সমাজের কিছু কি বলবো মূর্খ রূপের শিক্ষিত, মানে শিক্ষিত রূপের মূর্খ যে দিয়েছে সেইগুলো ওই জারজ, এরকম আছে ক্যাটাগরি। তো এখন প্রকৃত যে জারজ তানজিলা, ও কি করছে? ও দেখেন, ঘটনা হইতেছে গিয়া, আপনি যখন একটা জিনিস প্রমোট করবেন, সেখানে আপনি গিয়া 10 বার চিন্তা ভাবনা করে তারপরে একটা জিনিস প্রমোট করবেন। বা ধরেন আমি আজকে একটা যে কোনো একটা কমেন্ট বা একটা দর্শকের কমেন্ট আমি আপনাদের সামনে এক্সপোজ করলাম, তো সেখানে আমার কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে এইটার সত্যতা কী বা এইটা কতটুকু দর্শকের গ্রহণযোগ্যতা পাবে। এখন আমি যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে কোনো একটা প্রোডাক্ট হোক বা যে কোনো একটা দর্শকের কমেন্ট হোক বা ইনফরমেশন হোক, এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে সেটা আগে আমার নিজের ওইটা সম্পর্কে যাচাই বাছাই করতে হবে, তারপরে আমি দর্শকদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব বা আমি ওইটা সবার সামনে পাবলিকলি এক্সপোজ করব। এখন ধরেন আমার দ্বিধাদ্বন্দ্ব থাকলো, সাপোজ ধরেন আমি বললাম যে দেখেন আমি আপনাদের সাথে একটা কমেন্ট করতে চাইতেছি, শেয়ার করতে চাইতেছি, বা একটা প্রোডাক্ট আমি শেয়ার করতে চাইতেছি, এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা আমি আপনাদের দর্শকদের উপরে ছাইড়া দিলাম। হ্যাঁ, তো সেটা নিয়ে আপনাদের উপরে ছাইড়া দিলাম, আপনারা যেমন চাই তা করেন। তাহলে যদি আমার এরকম কনফিউশন থাকে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই জিনিসটা আপনাদের সামনে এক্সপোজ করব না। ঠিক তেমনিতেই তানজিলা যে কাজটা করছে, সেইটা এরকম ধরনের মানে একটা বাটপাড়িমূলক একটা কী বলে প্রমোশনটা হয়েছে কি, আমি কই, ওর একটা মানে যে আমরা যেরকম স্যুপ বলি, তানজিলার কথাবার্তা কিন্তু অন্যরকম। সুফ পরে বানায় দেয়, তারপরে সোপ, কোন সোপ, দন্ত সহকার তাহলে কি হয়, সোপ। আর সেখানে তানজিলা দন্ত সহকার তাহলে কি হয়, সোফ, বুঝছেন? তো ওই সোফ
সে গিয়ে সব 3 শাশুড়ি পুতের বউ আর গিয়া ওই যে গালফুলি তারা মিলা ওই জিনিসটা নিয়ে খেলাধুলা করার পরে তারা একটা প্রোডাক্ট সবার সামনে প্রমোট করছে। প্রমোট করার ফলে যেটা হয়েছে যে ওই যে সাবানের ভিতরে টাকা পাওয়া গেছে। এখন দেখেন টাকাটা কিভাবে পাইছে। ধরেন ওই জিনিসটা যদি কেউ না জানে যে ওইটার ভিতরে সাবানটার ভিতরে, যেমন আগে 1 টাকা দামের আইসক্রিমের মধ্যে যে নারিকেল যে আইসক্রিমগুলো পাওয়া যাইতো ওগুলোর মধ্যে আগে টাকা পাওয়া যাইতো, কিন্তু 1 টাকা বা 2 টাকা এরকম কিন্তু পাওয়া যাইতো, মানে লটারির হিসাবে। তো ওইটা মানে কেউ দেখা পাইতো, কেউ না দেখা পাইতো। ঠিক তেমনিতে তানজিলার অবস্থা হইতেছে যে তানজিলারে কোনো একটা পেজ থেকে সাবানের দিছে, মানে প্রমোশন করার জন্য দিছে। তো সেই সাবান কিনলে নাকি টাকা পাওয়া যায়। এখন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই টাকার 3টা সাবান যখন সবাই খুলতে গেছে তো সেইখানে লোভী সাবানার কপালে 200 টাকার মানে যে সাবানের মধ্যে 200 টাকা আসছিল সেইটা পড়ছে, আর গালফুলির 500 টাকা পড়ছে, আর তানজিলার ভাগ্যে 1000 টাকা পড়ছে। তা আপনারা একটু অবাক হবেন না? ওয়াও, কত বড় বাটপাড়ি! তো আমি যে জারজ কই, জারজ তো খালি কই না, জারজ গো মানে জারজদেরই কাছে সম্ভব হয় এরকম ধরনের বাটপাড়ি চিটারি করা। তো যাই হোক, তো লবি সাবানা 200 টাকা পাইছে। লবি সাবানারে সবসময় এরকমই দেয়, হ্যাঁ, মানে খয়রাত ভিক্ষা লবি সাবানারে দেয়। তা আসিফের মারে আবার একটু বেশি দেয়, কারণ আসিফের মা আসিফ আছে, এর জন্য কি আসিফের মারে একটু বেশি দেয়। তো সর্বশেষ পাইছে গিয়া তানজিলা পাইছে 1000 টাকা। হ্যাঁ, তো এই যে এই টাকা সাবানের মধ্যে থেকে পাইছে, এখন আপনারা আমারে বলেন যে কোন ব্যাককলের আছে বা কোন মানে কোম্পানি আছে যে টাকা ভিতরে লটারির মতো টাকা ঢুকাই দিয়া সেই সাবান প্রমোট করতে দিবে? আপনারা কি বলতে পারেন? তো সাবানটা যখন প্রমোট করতেছে তখন বারবার ওইটা শুধু মানে করতেছিল, কি বলে, মানে কাটপিস, মানে ক্যামেরা বন্ধ খোলা। তাও কখন জানেন, যখন টাকা বের করতেছে, যখন টাকা দেয় মানে করতেছে, প্যাকেট খুলতেছে, টাকার প্যাকেটটা মানে সাবানের প্যাকেট খুলতেছে, সেই তখনই মানে বন্ধ, ক্যামেরা বন্ধ, আবার চালু, মানে থাকে না যে পজ করে আবার স্টার্ট করে, সেরকম, বুঝতে পারছেন? তো সেইখানে গিয়ে একজন মানুষ একটা কমেন্টও করছে যে হাতের ভিতরে টাকা দেখতে পারছে, মানে হাতের ভিতরে আগে থেকেই টাকাটা ছিল, ওই টাকাটা জাস্ট শুধু ক্যামেরার সামনে এরকম করে দেখাইছে যে এই যে আমি এটা খুইলা টাকা পাইছি, কিন্তু ওই যে ওই প্যাকেটের ভিতর থেকে যে টাকা বের করছে এটা কিন্তু দেখাইতে পারে নাই তানজিলা, বুঝতে পারছেন? এই টাকাটা কিন্তু তানজিলা দেখাইতে পারে নাই যে এইখানে টাকা তানজিলা পাইছে। ক্যামেরা ওই যে করলাম না যে বন্ধ করে আবার স্টার্ট করে, তখনকার গিয়া মানে বন্ধ করার সময় বন্ধ করে টাকা হাতে নিয়ে রেডি থাকে, তারপর যখন খোলে তখনকার দেখাই যে টাকা 1000 টাকা পাইছি বা 200 টাকা পাইছি বা পাইছি। তাহলে চিন্তা করেন এখানে কত বড় ধরনের বাটপাড়ি, একটা প্রতারণামূলক প্রমোশন তানজিলা করছে। এখন এইটা দেখা মানে যারা সচেতন নাগরিক বা সচেতন আছে তারা তো এই জিনিসটা বোঝা যায়, কিন্তু যারা অসচেতন আছে, যাদের ধরেন একান্ত টাকার দরকার আছে, অনেক মানুষের থাকে না যে টাকা পয়সার দরকার থাকে, তো এরকম টাকা পয়সার দরকার আছে, তো তখন ওই সাবানটা কেনার ফলে যেটা হলো, ধরেন যে সেখানে 20 টাকা পাইলো, অথচ সাবান কিনছে কয় টাকা দিয়ে, ধরেন 1000 টাকা দিয়ে কিনছে, হ্যাঁ, টাকার লোভে 1700 টাকা পাইছে, তিন মিল্লা ফকিন্নি মিল্লা। তো সেইখানে মানুষরা কীভাবে বিভ্রান্তিতে ফালায়, ধরেন এই জারজগুলা, এদের তো কোনো বুকপিট নাই, এদের আবারই গিয়া কিছু চক্র আছে, এদেরকে জারজ বলার হাত থেকে বাঁচাইতে চায়। তো তানজিলার এই প্রমোশনের ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করছে, সেই কমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই কমেন্টটা লিখছে যে কি রোশনি নামের আইডি থেকে লিখছে যে আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি, তুমি আমার জেলার মানুষ, পার্সোনালি তোমাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু তোমার এই রিভিউটা আমি একদমই মানতে পারলাম না। অনেস্ট রিভিউ দিবে, সামান্য কিছু টাকার জন্য মানুষকে ঠকানোর কোনো মানে হয় না, কারণ উপরে আল্লাহ দেখছে। আল্লাহকে অন্তত ভয় করো। আমি বলবো না যে মানি সোপ থেকে টাকা পাওয়া যায় না, হ্যাঁ মানি সোপ থেকে টাকা পাওয়া যায়, কিন্তু এত টাকা কখনোই না। মানে আপনাদের ভাগ্য এতই ভালো 1700 টাকা পেয়ে গেলেন, হাস্যকর। তো দেখেন, এই যে এই মানুষটা যে বলছে আল্লাহর ভয় করতে, জারজদের কোনো দিন আল্লাহর ভয় আছে? জারজদের যদি আল্লাহ বা রাসূলের ভয় থাকতো তাহলে কি জারজরা লোক ঠকানো ব্যবসা, তারপরে মিথ্যা বানোয়াট নাটক এগুলা করতো না। এই জারজদেরকে এত মদত কারা দেয়? কোত্থেকে এই জারজরা এত মদত পায়? আচ্ছা দেখেন, যেই রিভিউগুলো যে করতেছে, এই রিভিউর মধ্যে কোনটা অথেন্টিক রিভিউ আমার একটু বলেন। ও যে রিভিউগুলো করে কোনটা অথেন্টিক রিভিউ?
সব টাকা নিয়ে 2 নাম্বারই ফটকাবাজি জিনিস প্রমোট করতেছে। এখন কথা হইল গিয়া, ওর যদি বাপের পরিচয় থাকতো, ওর যদি মানে ধোচার ইয়া থাকতো, পরিচয় থাকতো, তাহলে ও কি এই ধরনের বাটপারি করতে পারতো? যাদের ধোসার টাইম টেবিল আছে বা ধোচার ঠিক আছে, তো তারা কোনো দিন গিয়ে মানুষ ঠকানোর নামে এই ধরনের ফাঁদ পারত না, বুঝতে পারছেন? তো এই হইতেছে গিয়ে এই তানু মণ্ডল জারজের আত্মকাহিনী। এই তানু মণ্ডল জারজের আত্মকাহিনী কইতে গেলে মেলা দূর পর্যন্ত যাইতে হয়। এই তানু মণ্ডল মানে কি বলে, আকাশে বাতাসে মাতাসে শোনা যাইতেছে যায় যে তানু মণ্ডলের জন্ম ঢাকায় হয়েছে। ঢাকায় কোন হসপিটালে হয়েছে? ঢাকায়। অথচ তানু মণ্ডল নিজে, বাপ্পি যখন গিয়ে পুরান ঢাকার একটা বাসায় থাকতো, বাপ্পিরা যখন মনে হয় তখন হয়েছে, তো করছে তানু মণ্ডল মনে হয় ঢাকায় এসে 5-এ না জানি 6-এ ভর্তি হয়েছিল যখন সর্বপ্রথম ঢাকায় আসছিল। যারা পুরাতন দর্শক আছে তারা হয়তো আমার এই কথার সাথে একমত হইতে পারবে, কিন্তু ওই যে নতুন কিছু বালগাজন্য পাবলিক আছে না, এরা কোনোদিন আমার কথার সাথে একমত হইতে পারবে না, কারণ তারা জানেই না। তো যেটা কইতেছিলাম যে বাপ্পি যে পুরান ঢাকায় কোনো একটা ছোটোখাটো বাসায় রুমের বাসায় থাকতো, তাই না? তো তখন কি তানু মণ্ডল একটা ভিডিওর মধ্যে বলতেছিল যে আমি ঢাকা এই প্রথম ও ঢাকা শহর আইসেই প্রথম, বুঝছেন? এরকম ধরনের একটা কথা বলছে। বাপ্পির চ্যানেলে এখন পর্যন্ত মেবি মনে হয় ভিডিওটা আছে, কীরকম করে কথাটা জানি কইছিল আমার সঠিক মনে নেই, বাট ওর ওই কথাটাতে বোঝা যাইতেছিল যে ও ঢাকা শহর নতুন আসছে। তাহলে এখন কথা হইতাছে যে তানু মণ্ডল যদি ঢাকায় জন্ম হয়ে থাকে, তাহলে তানু মণ্ডলরে কেন বাপ্পির ভিডিওতে দেখা যায় না যে তানু মণ্ডল 5-এও তানু মণ্ডল ঢাকায় পড়াশোনা করছে? তানু মণ্ডল টুইনা পদ্মার চর থেকে 5 পাস করছে, তারপরে গিয়ে তানু মণ্ডলের বাপ্পির তানরে বাপ্পির সন্তান তানেরে পালার জন্য তানু মণ্ডলরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই কথা তানু মণ্ডল নিজের মুখে কইছে যে আমি ঢাকায় নতুন আইছি, অলিগলি সেরকমভাবে চিনি না। তাহলে তানু মণ্ডলের জন্ম যদি ঢাকায় হয়ে থাকতো, সেই ক্ষেত্রে তো তানু মণ্ডল তার অলিগলিতেও চেনার কথা, কারণ তার মা যেরকমভাবে সব কিছু ভাইজা টেজা খাইছে, তো তার মেয়ে হইতেছে গিয়ে সে ঢাকা শহর চিনবে না? বাপ্পির চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত ভিডিওটা আছে। তাহলে কত বড় জারজলে ইভেন তানু মণ্ডলের নিয়ে যখন পদ্মার চর ইয়াতে গেছে বাপ্পির বাড়িতে 2018 সালে গিয়া, বাপ্পির বাপে মারা যাওয়ার পরে যখন উঠছে, তানু মণ্ডল বাপ্পিরে বাপ ডাকতে লজ্জা পাইতো। হ্যাঁ, ভিডিওগুলো এখন পর্যন্ত রয়েছে। ও হইতেছে গিয়ে সেই জারজ তাহলে কত ভালো হইব। এই জারজ যে কিনা বাপ্পির আগে আঙ্কেল ডাকতো, এখন বাতার ডাকে। তাহলে যাগো জন্মের ঠিক নাই, যাগো পয়দার ঠিক নাই, যাদের ধোচার ঠিক নেই, তারা গিয়ে এক মুখে 10 কথা বলে। আজকে ওর ভিতরে ওর যদি জন্মের ঠিক থাকতো, তাহলে মানুষ ঠকানোর নামে এই ধরনের প্রমোশনগুলো করতে পারতো না। আমি আগেই আপনাদেরকে বলছি যে জিনিসগুলা ধরেন যে আপনার ওই বিষয়গুলো নিয়ে কি বলে সন্দেহ থাকে বা থাকে, আপনি কিভাবে শিওর না হইয়া যে হ্যাঁ আপনার এত টাকাই পাবেন বা এত টাকা করেই দেওয়া হবে, শিওর না হইয়া কিভাবে আপনি একটা প্রোডাক্ট রিভিউ করেন, কিভাবে করেন? তাহলে বুঝতে পারছেন যে কত বড় বাটপার। ও শুধু যেন তেন বাটপার না, ও 10 বার 20 বার করে একটা মানুষরে বেচা কিনে আইতে পারবো। ওর মা খালাদের থেকেও চরম নটি। ও যদি চরম নটি না হইতো, ও যদি সেরকম ধরনের মেয়ে হইতো, তাহলে বাপ্পির সাথে ও এক রুমে ঘুমাইতে পারতো না। বাপ্পি ওর বাপ না, ও এটা নিজেও জানে যে বাপ্পি ওর জন্মদাতা পিতা না, তারপরও বাপ্পির সাথে নিজের বুক মিলাইয়া ঘষাঘষি খাইতো না, জড়াই ধরতো না, বাপ্পি এরকম ধরে চুমা দিত না। এদিকে সুশীল সমাজের লোকদের চোখের মধ্যে ঢুকে না, নেবা হয়েছে নেবা, তার জাগো চোখের মধ্যে নেবা হয়েছে। এরাও এদের মারা 10 জায়গায় হাঙ্গা বইছে মায়ের বয়ফ্রেন্ডের সাথে, ওইরকম গিয়া এই যে চোখে নেবা হয়েছে, এটি যে এরকম ঘষাঘষি খায়। সত্যি কথা বললাম। কথা তো কইতে ভুলে গেছি গা, তানু মণ্ডলের জন্ম সনদের মধ্যে কিন্তু শরীয়তপুরের নাম লেখা ছিল। হ্যাঁ, ঢাকার নাম দেওয়া ছিল না।
এই যে আমাদের একটা আপু আছে, আপুটা তো কই যে যায় 2 দিন পর পর জানি না। তো আপুটা একদিন আমারে কইতেছিল যে আপুর মোবাইলের মধ্যে তানজিলার এই জন্ম সনদটা ছিল, কোথাও কারো একটা ভিডিও থেকে আপু কালেক্ট করে নিছিল। তো সেই সময় আপু মানে বলছিল যে ওনার মোবাইলে নাই, যদি থাকতো তাহলে আপু আমাদের দিত। আর আমার কাছে থাকলেও এখন ভালো হইতো, তাহলে গিয়া এত কথা এখন আসলে বর্তমানে শোনা যাইতো না। আর এই যে এই জারজগুলারও মুখ বন্ধ হয়ে যাইতো। তো ওইটার দরকার নাই। আমার কাছে আরেকটা প্রমাণ আছে, একজন বলবো পুরাতন দর্শকই, ইনারা তো সব কিছু দেখছে, ইনাদের কমেন্ট দেখাই, তারপরে আপনারা নিজেরাই মানে বুঝতে পারবেন যে তানু মণ্ডল আসলে তানু মণ্ডল কে, তানু মণ্ডলের পরিচয় কি, তানু মণ্ডল কোত্থেকে উঠাইছে। আচ্ছা, উনি কমেন্ট করছে একজন ভদ্রলোক আর কি, ইনি আবার অনেকজনের চোখে আবার দালাল। যাই হোক, আমার চোখে উনি ভদ্রলোক, শুধু আমার না, আমাদের চোখে উনি ভদ্রলোক। তো ভদ্রলোক কমেন্ট করছে যে দর্শকদের তুমুল আগ্রহের মুখে আইসক্রিম কুলফি বিক্রেতা হাশেম আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে তানজিলা আমার কিসের মেয়ে। মাহিনুর আমার সংসারে থাকা অবস্থায় রাগ করে চলে যায় এবং বেশ কয়েক মাস পরে 2 মাসের পেট নিয়ে আমার কাছে ফিরে আসে। তানজিলার জন্ম শরীয়তপুরে, আমার সংসারে হলেও সে আমার মেয়ে না। নিয়ে এই বিষয় নিয়ে আমার মুখটা যাতে বন্ধ থাকে ও আমি যাতে ক্যামেরার সামনে না আসি, সেজন্য মাহিনুর আমাকে নিয়মিত টাকা পাঠায়। অন্যদিকে শুনতে পেলাম যে হাগের আলী নামক একজন ফেরিওয়ালা নাকি তানজিলার জন্মদাতা বাবা এবং তানজিলার জন্ম নাকি ঢাকায় হয়েছে, অথচ তানজিলার জন্ম সনদে তার জন্মস্থান শরীয়তপুর লেখা। তার মানে হাগের আলী তানজিলার বাবা না, ভুয়া ভুয়া ভুয়া। আহারে, এই বেলাও ঘষা মাজা করে তানজিলার কপালে জল জল উজ্জ্বল জারজ লেখাটা মোছা গেল না। #জারজ, #জারজ ব্লগ ভালোবাসা বাঙ্গা। আমি একটা বিষয় বলি, এই যে হাগের আলী নামক যেই মানে বেডার নাম আর কি এখানে আসছে আর কি, মানে জনসম্মুখে আসছে। প্রথম কথা, এই হাগের আলী হচ্ছে গিয়া কি বলবো, একটা বানানো নাম বা কিছু নাম। কারণ অনেকগুলা ফেক আইডিয়া আছে, কাশেম আছে, কুদ্দুস আছে, তারপরে সলিম আছে, আর তারপরে আবার মানে আরও অনেক কি জানি যে নামগুলো আছে, এইগুলা আছে। তো এই যে আমার কাছে যেটুকু মনে হইতেছে যে আমার যেই সমস্ত ফেক আইডিগুলো দিয়ে কমেন্ট করা হয়, কাশেম, কুদ্দুস, বিলকিস, তো এই তাহের আলী কি আবার তাদের কোনো ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন না? তো না, এদের নামের ক্যাটাগরি কিন্তু একরকমই দেখা যায়। আমার কাছে কিছুদিন আগে যে আমাকে হুমকি ধামকি দিছিল, সেও মেবি মনে হয় কোনো একটা কি জানি কে দিয়ে মনে হয় নাম, কি জানি একটা নাম ছিল, আমার পেটে আছে মুখে নাই। যাই হোক, আমার চেক করে বলতে হবে, তো আমার এত আবার কুরকুরানি নাই বা তো ঠেকাও পড়ে নাই যে চেক করে বলতে হবে। হ্যাঁ, এখন ঘটনা হইতেছে গিয়ে যে অনেকে এবার এটাও বলতে পারেন যে কি বলে, আমার কাছে কোনো কমেন্ট আসে না, সেই কমেন্ট আমি পাবলিশ করতে পারিনি, এর জন্য আমি জ্বলি। এটা আসলে ছোট লোকদের কথা এরকমই, যারা মনে করেন ঝগড়ায় না পারে। তখনকার গিয়ে ওই যে ছোটোবেলায় যে আমরা যারা ঝগড়ায় না পারতাম, হয় স্যাপ মাইরা দৌড় দিতাম, আর নাইলে কইতাম হাত উঁচা করতো, প্যান্ডা খুলে দৌড় মারতাম, ঠিক আছে? তো এরকম হয়। এখন ঘটনা হইতেছে কি, আমি বলি, আমাকে যে কেউ ইনফরমেশন দিতে চায় না এমন কোনো কথা নাই, আমারই কিন্তু আরও বেশি ইনফরমেশন দিতে চায়, কারণ আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড অনেক মানুষে। তো এর আগে তানু মণ্ডল যে রেল লাইনে বৈশা পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওইটাও কিন্তু আমার চ্যানেল থেকে পাবলিশ হয়েছে। তানু মণ্ডল কার সাথে পালাই গেছিল, সাথে কে ছিল, এটাও কিন্তু আমার চ্যানেল থেকে পাবলিশ হয়েছে। এখন বলতে পারেন যে তাহলে আমি কমেন্ট পাবলিশ করি না কেন? আমি পাবলিশ করি না কারণ ওই যে বলছি যে আমার কাছে কোনো শক্তপোক্ত প্রমাণ না থাকলে, আমার মন যদি বলে যে হ্যাঁ তুই এটা শেয়ার করবি, তাহলে করব। এখন ঘটনা হইতেছে গিয়ে, ধরেন যে আমি 2জন মানুষের দেখলাম যে তারা কমেন্ট চালাচালি করতেছে, তারা কমেন্ট শেয়ার করতেছে 2-4-5 জন। এখন তাদেরকে দেখা আমারও যে চুলকানি উঠা যাইব যে আমিও কমেন্ট শেয়ার করি, আমি ওই পাবলিক না। আমার এই কিছুদিন আগে একটা আইডি থেকে কমেন্ট করে এটা বলা হয়েছিল যে আমি মানে ওই যে আইডির যে মালিক ছিল, উনি বলতেছিল যে আপু আমি ওই যে সুইপার পট্টির রাজমিস্ত্রি, বাবাখোর রাজমিস্ত্রি নিয়ে আপনাকে
আপনাকে ইনফরমেশন দিতে চাইতেছি, আপনি আমার নামটা হাইড করে দিবেন, নামটা প্রকাশ করবেন না। ওই যে যা কইছে ওইটা কইছি, ও দূর পর্যন্তই রয়েছে। এরপরে উনি যদি মানে আমরা যদি সে যদি ইয়াও করতো, ইনফরমেশন দিত, তাও আমি পাবলিশ করতাম না। বুঝতে পারছেন কেন করতাম না? ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেন করতাম না? কারণ ওই যে আমি তো গিয়া মানে পাবলিকের কমেন্টের উপর ভিত্তি করে আমি তো আর ইউটিউবে আসি নাই। আমি আমার যোগ্যতা দিয়ে ইউটিউবে আসছি না। কারো আব্বা ডাকছি, খালু ডাকছি, বাপ ডাকছি, ভাতার ডাকছি, মার ভাতার বানাইছি, নানির ভাতার বানাইছি, এমন কোনো ভাতার বানাইনি। আমি আমার যোগ্যতা দিয়ে আসছি। এর জন্য গিয়ে আমার শত্রু বেশি, ভালোবাসার মানুষ কম। আমি এটাই চাই, মানে ভালোবাসার মানুষ কম হোক। এখন ভালোবাসার মানুষ যদি আমি বাড়াইতে যাইতাম, তাহলে ওই যে আমার দাদা দাদি, নানা নানি, তারপরে গিয়া বাল ছোল হাবি জাবি এই সমস্ত নামগুলো দিয়া কয়েকটা ফেক আইডি খুলে তারপরে আমার ভালোবাসার মানুষ বাড়াইতে হইতো। সত্যি কথা যেটা, মানে এক কথা হইতেছে গিয়ে পাগলের সুখ মনে মনে। কিছু সাইকো আছে, যে সাইকোগুলা নিজেকে ভালো বা নিজেকে সুশীল এটা সেটা দাবি করার জন্য, সে নিজেকে বড় বানানোর জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। ইভেন মানুষ পর্যন্ত গিয়া বুঝেনি তো, মানুষকে পর্যন্ত পগার পারেও পাঠাই দিতে পারে। কিছু সাইকো কোয়ালিটির লোক আছে। তো এখন আমি চাই না যে আমি মানে নিজের প্রশংসা নিজে করি। আমার কাছে এগুলাতে মনে হয় টাইম পাস, সোজা কথা। আমি যেখানে 10টা ফেক আইডি খুলবো সেখানে আমি একটা ভিডিও বানাবো, আমার হিসাব হইতেছে এটা। বা আমি যে 10টা দিয়ে আইডি দিয়ে কমেন্ট করবো, আমি আমার কোনো একটা অন্য কাজের মধ্যে আমার সময়টা লাগাবো, এই হচ্ছে কথা। তো আমি চাই না আমার ভালোবাসার মানুষ সীমিতই থাকুক, কমই থাকুক, কমই খাই, কমই ভালো। হ্যাঁ, মানুষের প্রতি মানুষ একটা গ্রহণযোগ্যতার মধ্যে ফেলায়। কিন্তু যখন ফেক আইডি দিয়া আইডি খুইলা ফেক আইডি দিয়া দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী এরকম ধরনের ফেক আইডি খুলবো, তো তখনকার গিয়ে আরও বাস খামো দ্বিগুণ। কারণ 2-4টা কুত্তা শিয়াল ছাড়া কেউ জিগাইব না। আর ওই যে ফেক আইডি দিয়ে কমেন্ট করে নিজের প্রশংসা নিজের করতে হবে। ভাই, আমি ফেকের গোষ্ঠীও কিলাই না, সত্যি কথা যেটা। আমি ফেক পছন্দও না করি না, ফেকের গোষ্ঠীও কিলাই না। ফেক যেমনি মন চায় হেমনে মারা খাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমার যদি সব কিছু যদি সত্যি হয়, তাইলে আমার ওই একটুতেই নিয়ামত, সৎ জিনিসের প্রতি নিয়ামত বেশি। সুতরাং আমার মিথ্যার আশ্রয় নিতে হয় না। আর নিজের এত ইনসিকিউর আমি নিজে ফিলও করি না যে আমার মিথ্যার আশ্রয় নিতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি আমি। আবার একটা ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে, জানি না দিতে পারবো কি না। দিলে আমি অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন। তো আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরিশেষে একটা কথাই বলবো, চারো সাইডে চোখ রাখবেন, কারণ যেভাবে মিথ্যা প্রচার হইতেছে